নমস্কার, আমি হেমপ্রভা। যদিও সবাই আমাকে অনুশ্রী সরকার অথবা পিঙ্কি নামেই চেনে, হেমপ্রভা নামটা হয়তো অনেকেই জানে না, তবে এটাও কিন্তু আমার নাম। তো আমার একটা স্বপ্ন, যার নাম আমি দিয়েছি দু চাকার দুনিয়া। এই দু চাকা দুনিয়ার একটা গল্প আছে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। গল্পটা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম, আমি বরাবরই ডান পিঠের স্বভাবের ছিলাম। তো খুব তাড়াতাড়ি সাইকেল চালানো শিখে যায়। আমার নিজস্ব সাইকেল কিনে দেয় আমার পাপা, তখন বোধহয় ক্লাস 5-এ পড়ি। যখন ক্লাস 7-এ মানে অ্যানুয়াল পরীক্ষা দিই, তো আমার পাপা আমার দাদা মিলে আমাকে নিয়ে যায় বিসিকেবি, মানে আমাদের এখানে বিসিকেবি আছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, তার ভিতরে যে ক্যাম্পাসটা আছে, সেখানেই আমাকে বাইক চালানো শেখায়। প্রথম চালিয়েছি কাওয়াসাকি, আমাদের এটি কাওয়াসাকি বাইক ছিল, 4X4 বোধহয়, 4X4। তো প্রথম চালাই কাওয়াসাকি, ওই হলো শুরু আমার বাইক চালানো। তো তখনকার সময় অন্তত বাইকও কম মেয়েরা চালাতো, তখনও স্কুটি আসেনি। আমি যখন ক্লাস 7, সেই সালটা বোধ হয় 95-96 এরকম সাল হবে, কি 94 এরকম সালের কথা বলছি আমি। তো সেই সময় সাধারণত খুব কম মেয়েরাই বাইক চালাতো, তখন স্কুটির ব্যাপারটা আসেনি মার্কেটে। তো তখন থেকে বাইকটা চালাই। আর আমার দাদা আর পাপার দৌলতে আমি অনেক ধরনের বাইক চালিয়েছি, মানে অনেক ধরনের বাইক, ইভেন বুলেটও চালিয়ে, যে বুলেটের পায়ে কিক মারতে হতো আমি সেই বুলেটও চালিয়েছি। শুধু চালাইনি হচ্ছে স্কুটার, ঠিক আছে। যে পাপার ভয় ছিল ওটা ডান দিকে, মানে এক সাইডে ইঞ্জিন যেহেতু আমি হয়তো পারবো না, যে ওটা বাদ দিয়ে বাকি সমস্ত বাইক আমি চালিয়েছি। তো সেই বাইক তো টুকটাক চলছে। 2010 সালে আমার প্রথম 4 চাকা হয়। 2003 সালে আমি 4 চাকা চালানো শিখি, যেহেতু আমাদের নিজস্ব গাড়ি ছিল, তাই চালানোটা তাড়াতাড়ি শিখে ফেলতে পেরেছিলাম। 2010 থেকে আমার নিজস্ব একটা অল্টো গাড়ি ছিল, পাপা আমাকে কিনে দিয়েছিল। তো অল্টো গাড়িটা আসার পর থেকে বাইকটার যে খুব বেশি প্রয়োজন পড়েছিল তা না, মানে বাইক নিয়ে কোথাও বেরোনো হতো না। আগে যেমন বাইক নিয়ে মেয়েকে স্কুলে নিয়ে যেতাম, বা প্রয়োজনে এদিক ওদিক যেতাম, কাঁচাপাড়া যেতাম, সেগুলো প্রায় বন্ধ। তো চলছিল বাইক চালানো, কম বেশি বাইক চালাতাম। লাস্ট আমার হাজব্যান্ডের একটা পালসার ছিল, তো সেটা যখন বিক্রি করি, সে একটা বাইক কেনে, তো সেটা খুব একটা আমার পছন্দ ছিল না বলে হয়তো আমি একটু রাগ করি, সেই বাইকটা খুব একটা আমি চালাইনি। আর সবচেয়ে বড় কথা, 4 চাকায় কাজ মিটে যায়, 2 চাকায় বেরোনোর কোনো প্রয়োজন ছিল না, বা কখনো ভাবিনি। বুলেটের একটা সবার কান্না আছে, যারাই বাইক চালায় সবারই একটা বুলেটের প্রতি একটা আসক্তি থেকেই যায়, ঠিক আছে, মানে রয়্যাল এনফিল্ডের প্রতি। তো গত বছর 2024 সালে আমি গেছিলাম সিকিম, একটা ছোট্ট উইকেন্ডের একটা আমাদের ট্রেকিং ছিল। হ্যাঁ, আরেকটু বলে রাখি, আমি আজকাল ট্রেকিংও করছি, এটাও আমার হুট করে জাগা স্বপ্ন, যে 2023 সালে থেকে শুরু হয়েছে। তো সেবার ছিল সিকিমে সামানটেন বলে একটা সাইলেন্ট ভ্যালিতে আমাদের ট্রেক ছিল। তো আমি যে গ্রুপের সঙ্গে যাই, নারীর ভ্রমণ, তো ওরা যখনই একটা গ্রুপ সেট আপ হয়ে যায়, যে কজন যাচ্ছি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ঢুকিয়ে দেওয়া হয়। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যখন টুকটাক কথা বলি, তো আমাদের যাওয়ার ঠিক 1 সপ্তাহ আগে হবে বোধ হয়, এক দিদি, জয়ন্তী দেব নাম, তো একটা পোস্ট করে বাইকে বসে, মানে রয়্যাল এনফিল্ড মেটিওর 350-তে বসে, এবং সে বলে যে সে পুরুলিয়া যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করতে জানা গেল সে নাকি একাই পুরুলিয়া যাচ্ছে। আমি তো শুনে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেলাম। তো খুব আগ্রহ রইল দিদি ভাইয়ের সঙ্গে দেখা করার। আমরা গেলাম সামানটেন। তো সেখানে গিয়ে তো আলাপ হলো, এবং সেখানে গিয়ে জানতে পারলাম দিদি বাইক চালানোর ইতিহাস। দিদি কিন্তু খুব বেশি দিন হয়নি যে বাইক চালানো শিখেছে, 2020-তে শিখেছে, তার কাজের প্রয়োজনে
যেহেতু তখন করোনা টাইম ছিল, যাতায়াতের সমস্যা হতো বলে তার দিদি একটা স্কুটি কিনেছিল। তারপরে সেখান থেকে একটা বুলেট কিনেছিল এবং দিদি স্কুটিটিও রাইডে গেছে এবং বুলেটটিও খুব রাইড ফাইড করে। তো ওই যে দিদিকে দেখলাম, ও বলে রাখি দিদির বয়স 49 যখন আমার সাথে মিট হয়। তো আমি ভাবলাম যে দিদি যদি 49-এ গিয়ে পারে, তো আমি কি করছি, আমি কেন পারবো না? যেখানে মোটামুটি বাইকটা চালাতে জানি, খুব ভালো করে জানি না, আমি বলতে পারি বাইক, আমি গাড়িটা খুব ভালো চালাই, কারণ আমার রেগুলার গাড়ি ছাড়া বেরোতে হয় না, মানে বেরাই না আমি। তো সেখানে দাঁড়িয়ে তখনই কথা দিলাম দিদিকে, পুজোর পরে বুলেট নেব, রয়্যাল এনফিল্ডে গাড়ি নেব। তো বাড়ি আসলাম, আমার ডিয়ারেস্ট হাজব্যান্ডকে জানালাম, স্বপ্ন বললাম। তো সে খুব একটা যে আমাকে বারণ করতো তা না, ঠিক আছে। তো এবার শুরু হলো জল্পনা কল্পনা, কিনে নেবো। তো আমার হাইট যেহেতু শর্ট, আর যেহেতু আমি কমফোর্টলি পা যদি না পাই, তো সেখানে আমি কনফিডেন্স প্রচণ্ড কম পাবো, সেই হিসাবে তখন দিলাম হান্টার প্রচণ্ড মার্কেটে এসে হান্টার নেওয়া হবে। ঠিক করেছিলাম দুর্গাপুজোর পরে নেব। তো দুর্গাপুজো পার হয়ে গেল যথারীতি, আমি গেছিলাম বাবা কেদারনাথের কাছে। সেখান থেকে ফিরে এসে কালী পুজোর পর আমরা গেলাম ফার্স্ট হান্টার দেখা হলো। তো হান্টারটা আমার বড় ঠিক পছন্দ হলো না, বললো বড্ড বেশি পাইপ দেখতে, ওটা মানে রয়্যাল এনফিল্ড ওই ব্যাপারটা আসে না। দেখো তোমার যদি কমফোর্ট ফিল হয় মেটিওরে, দেন আমরা মেটিওর ট্রাই করতে পারি, ওটাও মোটামুটি পা পাওয়ার মতন। বসে দেখলাম হ্যাঁ পা পেতেই পারি, মানে পা পাচ্ছি, পেতেই পারি, পা পাচ্ছি, একটু হিল থাকলে তো অসুবিধাই নেই। দেন ডিসাইড, প্রথমে ব্ল্যাক রঙের মেটিও নেওয়ার কথা ছিল, কিন্তু নেওয়া হলো কি রঙের, একটা রেড, আচ্ছা রেড নয়, এটা মেরুন কালার, ঠিক আছে। তো সেটি বাড়িতে আসলো নভেম্বর মাসে। তারপর থেকে শুরু হলো মনের মধ্যে টুক কবে রাইডে বেরোবো। আরও মজার কথা হচ্ছে, আমার কিন্তু 4 চাকার লাইসেন্স আছে, 2 চাকার লাইসেন্স নেই। তাহলে আগে আমাকে লাইসেন্স বের করতে হবে, গাড়ির পেপারস তখনও আসেনি, গাড়ির নাম্বার প্লেট তখনও হয়নি, নাম্বার আসেনি, তো এগুলো সব বাধা ছিল। তো এক এক করে বাধাগুলো অতিক্রম হলো, লাইসেন্সও হাতে পেলাম আমি, ঠিক আছে। আর তারপরে হচ্ছে গাড়ির কাগজে চলে আসলো, নাম্বার পড়ে গেল। এইবার মানে ইচ্ছা তো করছে কোথাও যাই, গেছি হয়তো 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার, ঠিক আছে, 80 কিলোমিটার, এরকম টুকটাক রাইড আমি করেছি। তো একদিন ফেসবুক থেকে কিনে ফেললাম হচ্ছে নি গার্ড অ্যান্ড এলবো গার্ড, করে সেটা পুরো রাইড করে চলে আসলাম। এইবার একদিন তখন ডিসেম্বর মাস ছিল, তো ইয়েতে হরিঙ্গাতে মেলা চলছিল, ওখান থেকে আমি একটা পশ্চিমবঙ্গের ম্যাপ কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি, একটা পশ্চিমবঙ্গের ম্যাপ কিনে নিয়ে এসেছি। সেই ম্যাপটা আমি নিয়ে এসে আমাদের বাড়িতে এই যে আমাদের ফ্রিজটা আছে, ফ্রিজের পাশে আমি লাগিয়ে দিয়েছি। তো আমি আমার বরকে বললাম, পরের যেদিনকে লাগিয়ে পরের ঘুম থেকে উঠেই বললাম, আচ্ছা এতে দেখো পশ্চিমবঙ্গের ম্যাপটা রয়েছে, তুমি বলো তো ফার্স্ট সোলো রাইড আমি কোথায় করবো। তিনি উঠলেন, উঠে সামনে গেলেন, গিয়ে আমাকে করে চিন্তা, মানে মানচিত্রের সামনে দাঁড়িয়ে এমন করে কিছুক্ষণ ভেবে চিন্তে বলি, আর তুমি নদিয়াতে আছো, নদিয়া থেকে মেদিনীপুর হয়ে দীঘা যাবে, দীঘা থেকে ঝাড়গ্রাম যাবে, ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া যাবে, পুরুলিয়া থেকে বাঁকুড়া যাবে, বাঁকুড়া থেকে হুগলি হয়ে আবার নদিয়া ব্যাগ। আমি বললাম ফার্স্ট রাইড আমার এটা, তাও সোলো, এত লম্বা? বলছে হ্যাঁ, না করার কি আছে। আমি ভাবলাম তুমি সিরিয়াস? বলছে হ্যাঁ আমি সিরিয়াস, আমি যাবো, তুমি চাও আমি যাই, আমি এরকম একটা সিঙ্গেল একটা সোলো রাইড আমি এত লংয়ে এতটা জায়গা কভার করি, আমি এত ডিস্ট্রিক্ট কভার করি। বলছে হ্যাঁ করো, কেন করবে না, রাইড যখন করবে এটা কেন পারবে না করতে, ঠিক আছে তাই করবো। ব্যাস শুরু হয়ে গেল আমার হোমওয়ার্ক। আমার 2টো খাতা, এটা দোকানে রাখা আছে, এটা এখানে রাখা আছে। শুরু বসে বসে ডিস্টেন্স, ঠিক আছে, কোথা থেকে কোথাতে যাওয়া যায়, কীভাবে কী করা যায়, এসব নিয়ে অনেক কথাবার্তা হলো। তো সব কিছু বাদ দিয়ে আমি, তখন আমার লাইসেন্স আসেনি, তো লাইসেন্স না আসলে এগুলো হবে না। তো তখন ঠিক করলাম আমি যে দীঘাটা বাদ রাখি, কারণ দীঘাটা আমার একটু ইচ্ছা আছে, ওটা একটু অনেকে মিলে যাওয়ার। দীঘাতে সমুদ্রে ঠিক একা স্নান করে বসাবে না, সময় স্নান করার একটুখানি গ্রুপে দরকার, মিনিমাম 2-3 জন দরকার। তো দীঘাটা আমি বাদ রাখলাম। তো ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এইটুকুই ঠিক করলাম। তো ওকে বললাম
তাদের কোনো আপত্তি নেই। দেন ডেট ডিসাইড করলাম একটা আমি। তো প্রথমে ঠিক করেছিলাম হোলিটা কাটাবো হচ্ছে পুরুলিয়াতে, মানে পলাশ বনে। কিন্তু দেখলাম যে হোলির টাইমিংটা প্রচণ্ড ভিড় থাকবে, রাস্তাঘাটে ভিড় থাকবে, তারপরে হচ্ছে হোটেল পাওয়া নিয়ে সমস্যা হবে, ইভেন রেটও প্রচণ্ড হাই থাকে ওই সময়টা। এইসব ভেবে ডেটটা করলাম কি আগে করলাম, মানে আমি জাস্ট ঘুরে ব্যাক করে চলে আসবো। আমার বেরোনোর ডেট ছিল 6 মার্চ, আর আমি ফিরে আসছিলাম 12ই মার্চ। এটা আমার একদম পারফেক্ট ঠিক হয়ে গেছে। এবং আমি কোথায় কোথায় থাকবো সেগুলো মোটামুটি খোঁজ করা শুরু হয়ে গেল। এর মাঝেই হঠাৎ করে 19শে ফেব্রুয়ারি আমার শাশুড়ি মা মারা গেলেন। তো যেহেতু উনি মারা গেলেন, তো আমাকে তৎক্ষণাৎ প্রোগ্রামটাকে ওখানে বন্ধ রাখতে হলো। তো আমাদের 3 তারিখে সমস্ত কাজকর্ম মিটে গেছে। তো তাই সেই প্রোগ্রামটা 6 তারিখে বেরোনোই যায়, কিন্তু যেহেতু 1 মাস হয়নি, অনেক কিছু নিয়মকানুন থাকে, সেহেতু ওটাকে যাইনি। তো সেই ডেটটাকে পরিবর্তন করে রেখেছি হচ্ছে 23শে মার্চ। আজকে হচ্ছে 21 তারিখ, 21, 22, 23, মানে আগামী রবিবার আমি যাচ্ছি। এর মধ্যে আমি বিষ্ণুপুরে যেখানে থাকবো সেটা বুকিং কমপ্লিট, আমার বরন্তিতে বুকিং কমপ্লিট, আর বেলপাহাড়িতে, মানে আমি যেখানে বেলপাহাড়ি থাকবো সেই বুকিংটা কথা হয়েছে, রাইট আমার সঙ্গে নয়, এক দাদার সাথে, দাদা ওখানে পোস্টেড পুলিশও, তো ওর সাথে কথা হয়েছে। তো সেটা গিয়ে পেমেন্ট করলেও হবে। তো এই হলো একটা স্বপ্ন আমার, বেরোবো, জানি না কতটা পারবো, কিন্তু সত্যি বলতে এখন থেকেই না, মানে দিন ঘনিয়ে আসছে, মনের মধ্যে না একটা কেমন 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 করছে, মানে পারবো তো। একা গেছি, আমি হয়তো একা গেছি, পুরো একা নয়, গ্রুপের সাথে একা গিয়েছি, 4 চাকায় বহু দূর গেছি, কিন্তু 2 চাকায় এই প্রথম আমি একা এত দূর একটা জার্নি রেডি করেছি। আমি করিনি, আমার ডিয়ারেস্ট হাজব্যান্ড করে দিয়েছে, আমি সেটাকে আমল করে যাচ্ছি। তো অনেক বাধা বিপত্তির পরে দিনটি এসেছে। আচ্ছা, এর মধ্যে আমার সব কিছুই কেনা হয়ে গেছে, মানে গার্ড, মানে জ্যাকেট, প্যান্ট, জুতো, আচ্ছা হেলমেট, তার মধ্যে হেডফোন, আমার গোপ্রো আছে অলরেডি। আমি যেহেতু আগেরবার কেদারকণ্ঠে গেছিলাম ট্রেকিং করতে, তখন এই গোপ্রো কিনেছিলাম। তো এটি গোপ্রো, আচ্ছা সেটিং করা কমপ্লিট, গ্লাভস কিনেছি, প্রচুর এক্সপেন্সিভ, 10,990 টাকা এমআরপি ছিল। সেটা নিয়েছে, যদিও কম নিয়েছে, 7,500 টাকা নিয়েছে, তার সাথে অবশ্যই ডাবল ব্যাগ ফ্রি দিয়েছিল। তো সবই কমপ্লিট। এখন আজকে নিয়ে যেতাম বাইকটা সার্ভিসিং করাতে, কিন্তু যে ছেলেটি ওয়াশ করে ও আজকে রোজা রেখেছে বলে আজকে আসেনি। কালকে যাব, গাড়িটাকে সার্ভিস করাবো এবং ওয়াশ করাবো, করিয়ে এখনও গোছানো হয়নি। লিস্ট আমার অনেক, কিন্তু এখনও গোছানো হয়নি। ব্যাগও কিনেছি একটা আমি, তো লিস্ট অনেক, ফগ লাইট লাগিয়েছি, মানে যা যা প্রয়োজন মোটামুটি কিনে ফেলেছি। এখন শুধু অপেক্ষা কতক্ষণই বেরোবো। আমি জানি আমার ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়ে গেল, কিন্তু আমি জানি না তোমরা কেউ দেখছো কিনা, আমাকে কেউ আমার কথা মন দিয়ে শুনলে কিনা। আমি বলে শান্তি পেলাম, কারণ এগুলো এটা আমার স্বপ্ন। আমি রোববার দিন সকালবেলা বেরোবো, ডেফিনেটলি আমি আপডেট দেবো। আমার যদি চ্যানেলে তোমরা থাকো, আমার সঙ্গে তোমরা থাকো, নিশ্চয়ই দেখতে পাবে যে আমি কীভাবে যাই, কতটা কী করতে পারি, কীভাবে, মানে সবটাই আমি শেয়ার করব। চলো, এটুকুই বলার ছিল। প্রথম স্বপ্ন, যদি এটা ঠিকঠাক পূরণ করতে পারি, জানি না আমি কী বলবো। এখন সব কিছু ভগবানের ওপরে, সে যদি চায় আমি সুস্থভাবে বাড়ি ফিরে আসবো, সুস্থভাবে যেতে পারবো।